আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনারা যে যার মতো করে আপনাদের নেক্সট বিসিএস প্রিলিমিনারি অর্থাৎ 27 মে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন। আপনাদের পাশাপাশি আপনাদের অনুজরাও অর্থাৎ যারা ভার্সিটি অ্যাডমিশন দিচ্ছে এবারে, ওরাও তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের প্রত্যেকের জন্যই আজকে এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। একদিক থেকে বিসিএস প্রিলিমিনারি প্রার্থীরা এবং অন্য দিক থেকে ভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তারা প্রত্যেকেই, এবং এর পাশাপাশি তোমরা যারা ইন্টারমিডিয়েটে বা ক্লাস 9-10-এ যারা পড়ো, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। কারণ আমরা আজকে নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি। নতুন পর্বটি হলো বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অর্থাৎ 1947 থেকে 1971 সাল পর্যন্ত যেই ট্রানজিশনাল পিরিয়ড ছিল দীর্ঘ 23-24 বছরের। এই সময়টা আমাদের বাংলাদেশের পাঠ্যসূচি থেকে শুরু করে চাকরি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টুকু আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তবে আজকে পুরো অংশটুকু নয়, কারণ এত অংশ আলোচনা করা এত অল্প সময়ে সম্ভবপর নয়। আমি এই অংশটাকে সিরিজ ক্লাসে বিভক্ত করব। 3 থেকে 4টা ক্লাসের মাধ্যমে আমি এটা উপস্থাপন করার চেষ্টা করব তোমাদের কাছে। তো ক্লাসগুলো তোমরা পরপর পেয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা এই ক্লাসটি করছো এবং চ্যানেলের সাথে যুক্ত আছো, এবং আপনারা যারা বিসিএস প্রার্থী, আপনারা যারা ক্লাসটি করছেন এবং যুক্ত আছেন, প্রত্যেকেই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এর পাশাপাশি বেল বাটন প্রেস করে রাখবেন যেন নেক্সট আপলোডেড ভিডিওসগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যান। আর গ্রুপে বা আমার এই ইউটিউব চ্যানেলে ক্লাসের মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন বলে আমি আশাবাদী। তো আপনারা যারা উপকার পাচ্ছেন, এই উপকারটা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেন যেন ওনারাও উপকৃত হতে পারেন। তো 1947 থেকে 1971 সাল পর্যন্ত যে বাংলাদেশের যে একটা ট্রানজিশনাল পিরিয়ড অর্থাৎ অভ্যুদয়ের ইতিহাস, এই ইতিহাসের আজকে আমি ভাষা আন্দোলন অংশটুকু আলোচনা করব। ভাষা আন্দোলনের পরে মাঝখানে যে অংশটুকু আছে 1971 সালের আগ পর্যন্ত, অর্থাৎ সম্ভব হলে সেকেন্ড ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 2-এ যতটুকু আলোচনা করা যায় আমি ততটুকু আলোচনা করব নেক্সট ক্লাসে। এরপর থেকে ধাপে ধাপে মুক্তিযুদ্ধ পার করে আমরা বাংলাদেশের ভৌগোলিক পরিচয়ের ক্লাসে চলে যাব। তো আপনারা যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, আপনাদের জন্য ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এই ইস্যুটা বেশ গুরুত্বপূর্ণ। আপনারা যারা বিভিন্ন কোচিংয়ে ক্লাস করেছেন, বিভিন্ন স্যারের পরামর্শ নিয়ে প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের এইসব পরামর্শের পাশাপাশি আমার লেকচার এবং আমার লেকচারের সাথে আমার পড়ানো ফর্মুলা এবং টেকনিক্সগুলো আপনাদের বেশ উপকার দিবে বলে আমি আশা করছি। আর যারা ভার্সিটি ক্যান্ডিডেট বা জুনিয়র লেভেলের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। তোমরা অনেকগুলো কোচিংয়ে ক্লাস করেছো, অনেক টিচারের সহায়তা পেয়েছো। সব শিক্ষকের প্রচেষ্টার প্রতি সম্মান রেখে আমি তোমাদেরকে বলছি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ নতুন কিছু পাবা, এবং যা কিছু পাবা সব কিছু সাজানো গোছানো এবং একবারে ইনশাল্লাহ তোমাদের কাজ হয়ে যাবে। তো ভাষা আন্দোলন আলোচনা করার যদি আমরা শুরু করি, তাহলে একটা ফ্যাক্ট থেকে শুরু করা উচিত যে ভাষা আন্দোলনটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। আর এই ইম্পর্টেন্সটা বুঝাতে গেলে আপনাদেরকে আমি একটা চার্ট দিব বা একটা পরিসংখ্যান দিব যে কেন ভাষা আন্দোলন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ ছিল। আর এই ভাষা আন্দোলনটাকে আমরা একটা বিষয়ের সূত্রপাত হিসেবে ধরতে পারি, সেটা হলো বাঙালি জাতীয়তাবাদ। এটা এই বিষয়টা নিয়ে 40 বিসিএস এর প্রিলিমিনারিতে প্রশ্ন আসছিল, ভাষা আন্দোলন কিসের উন্মেষ ঘটায়? ভাষা আন্দোলন ঘটায় বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। তাহলে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, ভাষা আন্দোলন ছিল কিসের উন্মেষ? জাতীয়তাবাদী অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ ছিল ভাষা আন্দোলন। তো এই ভাষা আন্দোলনের আলোচনায় যাওয়ার আগে আমি আমার নতুন কিছু বন্ধুকে একটু কংগ্রাচুলেট করতে চাই এবং ওদেরকে একটু দোয়া ভালোবাসা জানাতে চাই। পশ্চিমবঙ্গের অনেক বন্ধু আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। আপনারা যারা ক্লাসটি করছেন মনোযোগ দিয়ে ক্লাস করবেন, আর ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা অবশ্যই জানাবেন। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই
আমাদের ভাষা সংস্কৃতি প্রায় সেম। সো আমাদের মধ্যে একটা মেলবন্ধন আছে, ভালোবাসা আছে। তো আপনারা যারা ক্লাসটি দেখছেন, কোথাও যদি আপনাদের ভালো লাগা কাজ করে অবশ্যই সেটা জানাবেন। তো আপনাদের জ্ঞাতার্থে আমি আজকে একটা সুন্দর একটা ব্যাপার, সুন্দর বলতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, এপার বাংলা ওপার বাংলার দুই বাংলার ছাত্রছাত্রীদের জন্যই। ভাষা আন্দোলন নিয়ে আমরা যখন কথা বলি তখন আমরা ভাষা আন্দোলন বলতে শুধুমাত্র বাংলাদেশের ছেলে মেয়েরা বা শিক্ষার্থীরা বাংলাদেশের ভাষা আন্দোলনটাকেই বুঝে, কিন্তু ভাষা আন্দোলনের আরও একটা ফ্যাক্ট আছে। সেই ফ্যাক্টটা হলো আমাদের পার্শ্ববর্তী ভারতের যে 7 সিস্টার্স রাজ্য আছে, এই 7 সিস্টার্সের একটি রাজ্য হলো আসাম। এই আসাম রাজ্যেও একটা ভাষা আন্দোলন হয়, সেটা যদি আমাদের পরে হয় তারপরে এটা আমাদেরকে জানা উচিত যে বাংলা ভাষার দাবিতে বাংলাদেশের বাহিরে আর কোথায় আন্দোলন সংগ্রাম হয়েছিল। সেটা হলো বাংলাদেশের বাহিরে যেখানে আন্দোলন সংগ্রাম হয় বাংলা ভাষার দাবিতে, সেটা হলো আসামে। সেটা 1961 সালের 19 মে 1961 সালের 19 মে ভারতের 7 সিস্টার্স ভুক্ত একটি রাজ্য আসাম, এই আসামে আন্দোলন হয় ভাষার দাবিতে। এখন একটু বলে রাখি ব্যাপারটা কি ছিল। আসামের একটি ভাষা বলতে আসামের জনবহুল ভাষা হলো অসমীয়া ভাষা। আমরা যারা বাংলা সাহিত্য পড়ছি, বাংলা সাহিত্যের অনেকেই বাংলা ভাষার উদ্ভব ক্রম বিকাশের ক্ষেত্রে এই ভাষার কথা জানি আমরা। তো অসমীয় ভাষাটা এই আসাম সরকার 1960 সালে ওদের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে। 1960 সালে অসমীয়কে যখন আসামের সরকার সরকারি ভাষা হিসেবে ঘোষণা করে তখন আসামের মানুষ এটার প্রতিবাদ করে। তো প্রতিবাদ করতে গিয়ে এক পর্যায়ে 1961 সালের 19 মে ওরা ভাষার দাবিতে বাংলা ভাষাকে সরকারি ভাষা করার দাবিতে আন্দোলন করে, হরতাল করে। এই হরতালের এক পর্যায়ে আসামের পুলিশ গুলি শুরু করে, দমনপীড়ন শুরু করে। গুলি করতে করতে এক পর্যায়ে আসামের 11 জন ভাষা সৈনিক শহীদ হয়ে যান। সেই থেকে এই শহীদদেরকে সম্মান জানাতে পালন করা হচ্ছে আসামের ভাষা দিবস 19 মে, অর্থাৎ গত 2-1 দিন আগেই। আর আসাম সরকার যখন এতগুলো মানুষকে খুন করে ফেললো তখন প্রতিবাদ আরও বড় হয়ে উঠল এবং প্রবল প্রতিবাদের কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে ওরা বাংলা ভাষাকে অসমীয়ার পাশাপাশি আসামের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভাষা আন্দোলন অর্থাৎ বাংলা ভাষাকে কেন্দ্র করে আন্দোলন দুটো জায়গাতে হয়, একটা হচ্ছে আমাদের বাংলাদেশে আর একটা হলো ভারতের আসাম রাজ্যে। তো আমরা এই বিষয়টা জানতে পারলাম। তাহলে আমরা এখন দেখব ভাষা আন্দোলন কেন আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। বাংলা, পাঞ্জাবি, সিন্ধি, পশতু, উর্দু, বেলুচ, ইংরেজি এবং অন্যান্য, আমি অনেকগুলো ভাষার কথা লিখলাম এবং এগুলোর পরিসংখ্যান দিয়ে রাখলাম যে এতগুলো ভাষা পাচ্ছি আমরা পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে, অর্থাৎ পাকিস্তানে। সেখান থেকে যে ভাষাটা নিয়ে সবার একেবারেই বা পাকিস্তান সরকারের যেটা নিয়ে একেবারে আগ্রহ বেশি ছিল সেটা হলো উর্দু ভাষা। কিন্তু উর্দু ভাষা পরিসংখ্যানে ঘাটলে আমরা দেখতে পাই উর্দু ভাষায় কথা বলার মতো বেশি লোক ছিল না, দুই পাকিস্তান মিলিয়ে মাত্র 3.27%। তো এই 3.27% মানুষের পাশাপাশি ওদের এখানে আরও অনেক ভাষা কথা বলতো। বাংলাকে যদি আমরা বাংলাদেশের ভাষা হিসেবে ধরি, তার বাহিরেও পশ্চিম পাকিস্তানে পাঞ্জাবি, সিন্ধি, পশতু, উর্দু, বেলুচ, ইংরেজি, অন্যান্য ভাষার মতো অনেকগুলো ভাষা ছিল। কিন্তু একটা অপ্রধান ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য পাকিস্তানের যে একটা অপতৎপরতা, এই অপতৎপরতাটা বাঙালিকে ভাষার প্রশ্নে একাত্ম করতে বাধ্য করে এবং একটা পর্যায়ে নিরলস পরিশ্রম এবং নিরলস দাবি থেকে একটা পর্যায়ে বাংলাদেশের মানুষ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আনতে সফল হয়। কিন্তু এই সফলতার পিছনে বিশাল একটা রক্তক্ষয়, বিশাল একটা যুদ্ধ, দীর্ঘদিনের পরিশ্রম ছিল। তো আমরা ভাষা আন্দোলনের চিত্রটা পেয়ে গেলাম, এটাকে একটা সুচিত্র পরিসংখ্যান আমরা পেলাম। আমরা আসামের ভাষা আন্দোলন সম্পর্কে জানলাম। এবার আমরা যেটা করব, অভ্যুদয়ের ইতিহাস যেটা আমরা পেলাম, এই অভ্যুদয়ের ইতিহাসে আমরা কিভাবে পড়ব, এটার আমি একটা সহজ একটা ক্লু দিব আপনাদেরকে। কিভাবে পড়বেন, পরীক্ষার জন্য কিভাবে নিজের পড়াটাকে প্রিপেয়ার করবেন, কিংবা যারা রিটেন পরীক্ষা দিবেন তারা কিভাবে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই প্রশ্ন এলেই কিভাবে
20 নাম্বার বা 50 নাম্বারের কোশ্চেনে খুব ফ্লেক্সিবলি অ্যান্সার করে বেশি নাম্বার পাবেন, সেটা একটা ডেমো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা জানেন আমাদের একটা জাতীয় স্মৃতিসৌধ আছে। এই জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন সৈয়দ মইনুল হোসেন। এই জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে 7টা। এই 7টা ফলক দিয়ে কি বোঝায় আপনারা অনেকেই জানেন, আবার কেউ কেউ একেবারে একুরেট বিষয়টা জানেন না। তো যারা জানেন তারা অবশ্যই সেটা আমাকে সম্ভব হলে কমেন্ট করে জানাবেন, আর যারা জানেন না তারা এখন জেনে নেবেন, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি বাংলাদেশের স্মৃতিসৌধ ধরি, অর্থাৎ একুরেট হবে না যেহেতু এটা 3D পেইন্টিং না, ধরে নেন একটা ডেমো দিলাম, ধরে নেন যে এটা জাতীয় স্মৃতিসৌধ। এই জাতীয় স্মৃতিসৌধের ফলক হলো 7টা। এই 7টা ফলক দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনের পিছনে 7টা ফ্যাক্টকে বোঝায়, 7টা সময়কে বোঝায়, যে সময়গুলো দিয়ে আমরা আস্তে আস্তে করে স্বাধীনতার একেবারে সোপানে চলে এলাম, স্বাধীনতার চূড়ান্ত পর্যায়ে চলে এলাম। তো এই 7টা ফলক দিয়ে আপনারা অনেকেই হয়তো জানতেন যে 7 জন বীরশ্রেষ্ঠকে বোঝায়, আসলে না, 7 জন বীরশ্রেষ্ঠকে না বুঝিয়ে বোঝা হচ্ছে 7টা গুরুত্বপূর্ণ সময়কে, যে সময়গুলো আমাদের আন্দোলন ছিল, আর এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাটাকে অর্জন করতে পেরেছি। এই সময়গুলো কি আমরা একটু দেখি। 1952 সালের ভাষা আন্দোলন, আমি একটু লিখে রাখি, আপনারাও যারা দেখছেন তারা ক্লাসটি লিখবেন, আর অবশ্যই ক্লাসটি আজকে ভালো করে অবজার্ভ করবেন, যেন একই সাথে নিজের জানাটা ভালো হয়, একই সাথে যেন প্রিলিমিনারি প্রিপারেশনটা ভালো হয়, তার সাথে সাথে যেন আপনি রিটেন পরীক্ষাতে সবগুলো নাম্বার ক্যারি করতে পারেন। আমি যদি বাংলাদেশ বিষয়াবলীর এই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত যে অভ্যুদয়ের ইতিহাস আছে, এই ইতিহাসটা যদি সবটুকু আলোচনা করি এবং আপনারা যদি দেখেন, আমি শিওর 50 নম্বরের রচনা এই অংশটা এলে আপনারা অনায়াসে 45 পাবেন ইনশাল্লাহ। আর যদি 20 নম্বরের কোনো ব্রড কোয়েশ্চেন আসে সেখানে আপনি 18-19 পাবেনই, এটার একেবারে গ্যারান্টিড বিষয়। সো আমি যেভাবে পড়াচ্ছি সেভাবেই ফলো করার চেষ্টা করবেন, আশা করছি উপকৃত হবেন। তো 1952 সালের ভাষা আন্দোলন প্রথম ধাপ ছিল, এরপর 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, এরপরে 1956 সালের পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন। পাকিস্তান স্বাধীনতা অর্জন করে 1947 সালে। 47 সালে স্বাধীনতা অর্জন করলেও ওরা বিভিন্নভাবে সংবিধান প্রণয়ন করতে পারছিল না, কেউই একক সিদ্ধান্তে আসতে পারছিল না, দীর্ঘ 9 বছর লাগিয়ে দিয়েছিল একটা সংবিধান প্রণয়ন করতে। এর পাশাপাশি আছে 1962 সালের একটা আন্দোলন হয়, শিক্ষা আন্দোলন। এরপরে আছে 1966 সালের 6 দফা দাবি, 6 দফা, যেটাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। এরপরে হচ্ছে 1969 গণ অভ্যুত্থান, 1969 গণ অভ্যুত্থান। তো এর পাশাপাশি যেটা একেবারে চূড়ান্ত ধাপ সেটা হলো 1971 মুক্তিযুদ্ধ। তাহলে আমরা 7টা ধাপ পেয়ে গেলাম। 1952 সালের ভাষা আন্দোলন, যারা লেখাগুলো বুঝতে পারছেন না একটু ভালো করে খেয়াল করেন, বুঝতে পারবেন। 52 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1956 সালের প্রথম সংবিধান প্রণয়ন, এটা পশ্চিম পাকিস্তান সরকার করে, অর্থাৎ পাকিস্তান সরকারই করে। 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা দাবি, যেটা বঙ্গবন্ধু উত্থাপন করেন, 1969 সালের গণ অভ্যুত্থান। এরপরে একেবারে চূড়ান্ত স্টেপ 1971 সালের মুক্তিযুদ্ধ। কিন্তু এই আলোচনাটা যদি আমরা একেবারেই ফিগার যেগুলো আউট করলাম, এই ফিগার আউট বেসড আলোচনা করি, তাহলে আলোচনাটা একটু খাপছাড়া হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে ভাষা আন্দোলন পড়ানোর পরে আমি ধাপে ধাপে ক্লাসগুলো নিব, আমি পুরো যতটুকু আলোচনা আছে ইনশাল্লাহ সবটুকু শেয়ার করে ফেলবো। তো যেটা করব সেটা হচ্ছে এর ফাঁকে ফোকরে যে বিষয়গুলো আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ আমি সেগুলো আলোচনা করব। এখানে 1957 সালে কাকমারিতে একটা সম্মেলন হয় মাওলানা ভাসানীর নেতৃত্বে, সেটা নিয়ে আলোচনা করব আমরা ইনশাল্লাহ। এর পাশাপাশি বঙ্গবন্ধু বাংলাদেশের নামকরণ করেন 1959 সালে, সেটা নিয়ে আমরা কথা বলবো।
এর পাশাপাশি আরও কিছু স্টেপস আছে যে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করেছিল 2টা, সেটা নিয়ে কথা বলবো। এরপরে আইয়ুব খানের ক্ষমতা গ্রহণ নিয়ে কথা বলবো, মোনায়েমের সাথে তার কিভাবে যোগসাজশে ওরা ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল সেই বিষয়ে আমরা কথা বলবো। এর পাশাপাশি একটা বিষয় একেবারে না আলোচনা করলেই নয়, সেটা হলো 1970-এর নির্বাচন, যেটাকে বলা হয় আমাদের স্বাধীনতা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ফ্যাক্ট। আমরা যেখানে স্বাধীনতা আন্দোলন আমাদের মনের মধ্যে অতটা যে বীজ বুনতে পারিনি তখনও, দীর্ঘ 23 বছরের মাথায় 70 সালের নির্বাচনে যখন আমরা ব্যাপক জয়লাভ করি, তখন স্বাধিকার আন্দোলনটা আস্তে আস্তে স্বাধীনতা আন্দোলনের দিকে রূপ নেয়। সো সেই ইম্পর্টেন্স থেকে আমরা 1970 সালের নির্বাচনকে আমরা আলোচনা করব। আলোচনাটা আমি অঙ্কের মতো করেই করে ফেলবো ইনশাল্লাহ। সো এই বিষয়ে ক্লাসগুলো পেতে হলে ক্লাসে যুক্ত থাকতে হবে, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশাপাশি বেল বাটন প্রেস করে রাখবেন যেন ভিডিওসগুলো আপলোড পেলে আপনি নোটিশ পেয়ে যান, আর পাশাপাশি বন্ধুবান্ধবী যারা আছে ওদেরকে আপনি ইনফর্ম করেন। তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারলাম, আমরা 7টা ধাপ পেলাম। কিন্তু এই 7টা ধাপে আমরা কিভাবে এলাম, এই 7টা ধাপে আসাটা আসলে এত অনায়াসে আসা ছিল না। এখানে 2টা ফ্যাক্ট আছে। 1939 সালের একটা তত্ত্ব আছে, সেটা হলো দ্বিজাতি তত্ত্ব, আর একটা হলো 1940 সালের লাহোর প্রস্তাব। 1940 সালের লাহোর প্রস্তাবের ধারা ছিল 21টা। সো আমি আপনাদেরকে লাহোর প্রস্তাব পড়াচ্ছি না, লাহোর প্রস্তাব আপনারা ওই যে এমার্জিং স্টোরিতে পড়ে আসবেন। এটা কোনো একদিন হয়তো প্রস্তাবগুলো নিয়ে আলাদা ক্লাস নিলে তখন দিয়ে দিব, বা একটা ব্যাকআপ ক্লাস থাকলে দিব। লাহোর প্রস্তাবের আলোচনার ক্ষেত্রে অতটা গুরুত্ব বহন করে না, যেহেতু এটা আমাদের একটা সাময়িক অংশ। তারপরেও জানার জন্য এটা প্রয়োজনীয়, সেটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এই তত্ত্বে 1939 সালে দ্বিজাতি তত্ত্ব উত্থাপন করেন হচ্ছেন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না তখন তত্ত্বটা উপস্থাপন করেছিলেন একটা চিন্তাকে বেসড করে, সেটা হলো ভারতীয় উপমহাদেশের বেসিকলি বাংলাদেশ, পাকিস্তান, ভারত অংশে যেখানে মুসলমান এবং হিন্দু 2টা জাতি আছে, এই 2 জাতির মধ্যে হিন্দুরা থাকবে এক পাশে একটা জাতি হয়ে, অর্থাৎ যে পাশে থাকুক একটা দেশ হয়ে থাকবে, আর মুসলমানরা যত দূরত্বে থাকুক না কেন তারাও একটা দেশ হিসেবে থাকবে, অর্থাৎ 2 জাতি 2 দেশ। এই জন্য এটাকে বলা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। তো এটাকে বাস্তবায়ন করতে গিয়ে সিনারিও যা হলো তা আমি একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই অংশটা হচ্ছে একটা পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তান, মাঝখানে পেয়ে গেলাম আমরা ভারতকে। এই অংশে আবার আমরা পাচ্ছি বাংলাদেশকে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, মাঝখানে ইন্ডিয়া। তো ইন্ডিয়ার জাতিসত্তা হয়ে গেল হিন্দু, এখানে জাতিসত্তা হয়ে গেল মুসলিম, এখানে হয়ে গেল মুসলিম, অর্থাৎ হিন্দুরা মাঝখানে পড়ে গেল, মুসলমানরা পড়ে গেল 2 অংশে। তো এই 2টা চিন্তা থেকে উনি একটা দেশের ফরমেশন দাঁড় করালেন। দেশটা আদতে একটা পঙ্গু রাষ্ট্রের মতো এখনো দেখাচ্ছে, সেটা পরিণত হলো। এর পরের বছর লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরে বাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাব উত্থাপন করতে গিয়ে একটু বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন, কিন্তু তার বিচক্ষণতাটা ধরা পড়ে যায় পাকিস্তানি শাসকদের কাছে। উনি এই একটা ছবিরই উনি একটু ফরম্যাট আলাদা করতে চেয়েছেন, সেটা হলো যে অঞ্চলে যে জাতি বেশি থাকবে সে অঞ্চল সেই জাতিকে নিয়ে একটা স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে পরিণত হবে, অর্থাৎ হিন্দু যারা আছে মাঝখানে ওরা হিন্দু রাষ্ট্র হবে, মুসলমানরা যারা পূর্বে আছে তারা পূর্বে থাকবে আলাদা হয়ে, পশ্চিমে যারা আছে তারা পশ্চিমে আলাদা হয়ে থাকবে, প্রত্যেকে থাকবে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। যখন সবাই এটাকে ডিটেক্ট করলো যে এই লাহোর প্রস্তাব প্রকারান্তরে একটা মুসলমানদের আলাদা হয়ে যাওয়া এবং 2 পাকিস্তানের আলাদা স্বাধীন রাষ্ট্র করার একটা নামান্তর প্রক্রিয়া, তখনই এই লাহোর প্রস্তাব নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। এই লাহোর প্রস্তাবটাকে চেঞ্জ করতে সবাই চেষ্টা শুরু করলো। তো এক পর্যায়ে লাহোর প্রস্তাবকে চেঞ্জ করে কিছু বিষয়কে পার্থক্য করে এক পর্যায়ে লাহোর প্রস্তাবের কোথাও উল্লেখ না থাকা একটা শব্দ, অর্থাৎ পাকিস্তান, এই লাহোর প্রস্তাবকে পরবর্তীতে জোর করে বানানো হলো পাকিস্তান প্রস্তাব। তো লাহোর প্রস্তাবকে পাকিস্তান প্রস্তাব বানানো হলো, ব্যাপারটা আদতেই কোনো পাকিস্তানের প্রস্তাব ছিল না। তো লাহোর প্রস্তাব ভেস্তে গেল, জন্ম হয়ে গেল এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটা রাষ্ট্রের। তো খেয়াল করে দেখবেন
39 থেকে 40-এর পরে আস্তে আস্তে ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশরা চলে যাবে। তো ব্রিটিশরা চলে যাবে, সেটা 47-এ চলে যাবে, কিন্তু চলে যাওয়ার আগে ভারত স্বাধীনতা আইন পাশ হলো। এই ভারত স্বাধীনতা আইন পাশের মধ্য দিয়ে লর্ড মাউন্ট ব্যাটেনের হাতে 1947 সালের 14 এবং 15 আগস্ট, আমি একটু লিখি আপনারা দেখবেন, 1947 সালের 14 এবং 15 আগস্ট, 47 সালের 14 এবং 15 আগস্ট, আমি 14-15 লিখে রাখলাম, আপনারা বুঝে নেবেন। 14-15 বাংলা থেকে ইংরেজি হয়ে গেল। 14 তারিখ পাকিস্তান এবং 15 তারিখ ইন্ডিয়া স্বাধীনতা লাভ করলো। কিন্তু এই পাকিস্তান স্বাধীনতা লাভ করলো দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে, আর ইন্ডিয়াও তত্ত্বের মাধ্যমে, যে ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে স্বাধীনতা লাভ করলো। কিন্তু পাকিস্তান হয়ে গেল একটা মাঝখানে বিশাল একটা দূরত্বের একটা পণ্ড বা ভঙ্গুর রাষ্ট্র। আর এভাবে এই পাকিস্তানের সাথে আমাদের দীর্ঘ পথ চলা শুরু হয়ে গেল। তো এই দীর্ঘ পথ চলা এতটা অনায়াসে ছিল না আমাদের জন্য। আমাদের জন্য ছিল অনেক বেশি পরিমাণ দুঃখের, কষ্টের, শোষণ, নির্যাতন। আমরা অনেকভাবে অনেক বঞ্চনার শিকার হয়েছি। তো সব বঞ্চনা, সব নিগৃহীতা, নিষ্পেষণ সব কিছুকে আমরা বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ 23 বছর পরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। তো আমরা বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনকে প্রথম মাইল ফলক হিসেবে আমরা পাবো। আর এই ভাষা আন্দোলনের শুরু আমরা একটু পরে জানব। তো আশা করছি আমরা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের এই যে অংশটা আমরা পেলাম, এটা থেকে আস্তে আস্তে আমরা একটা কোর কনসেপ্ট পেয়ে যাব যে কিভাবে আমাদের পড়াটা এগিয়ে নেওয়া উচিত। আর এভাবে যদি আমরা পড়াটাকে তৈরি করতে পারি, তাহলে আমরা প্রিলি, রিটেন এবং যে কোনো ভাইবার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো পাকিস্তানের সাথে ভাষা আন্দোলনটা হয়েছিল, আমাদের সাথে পাকিস্তানের ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল একটা বিষয়কে বেসড করে, সেটা হলো আমাদের পাকিস্তানের সাথে চলা সাংস্কৃতিক বৈষম্যকে কেন্দ্র করে। আমাদের বাঙালি জাতি একটা মিক্সড জাতি ছিল, ওরা ছিল মুসলিম, আদতে ওরা নামতো মুসলিম, কামে টামে ওরা অতটা ভালো না, প্র্যাকটিসিং মুসলিম না ওরা। আসলেই প্র্যাকটিসিং মুসলিম হলে ওরা বাংলাদেশে যুদ্ধ করতে এসে এতজন মা বোনের ইজ্জত নিয়ে ওরা ছিনিমিনি খেলতো না, নষ্ট করতো না। তো ওদের সাথে আমাদের যে ক্ল্যাশ ছিল, প্রাথমিক ক্ল্যাশ, সেটা হলো সাংস্কৃতিক বৈষম্য। এই সাংস্কৃতিক বৈষম্যটাকে ওরা সামনে এনেছিল দুটা ইস্যুকে প্রায়োরিটি দিয়ে, হিন্দু ইস্যু, মুসলিম ইস্যু। তো এই সাংস্কৃতিক বৈষম্যের থেকে যখন ভাষা প্রশ্নে যখন দ্বিমত শুরু হয়ে গেল, এই দ্বিমতের প্রাথমিক সূত্রপাত, অর্থাৎ দ্বিমতটাকে আমরা যখন একেবারে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শুরু বলি, তাহলে সেটা দেখবো আমরা 1937 সালে। প্রাতিষ্ঠানিক রূপ কেন বলছি? এই ভাষার দাবি নিয়ে 1911 সাল থেকেই বিভিন্নভাবে বিভিন্নজন বলে আসছেন, বাংলা ভাষা চাই, বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চাই। তো বিভিন্ন জায়গাতে বিভিন্নজন বলে আসছেন, বিভিন্ন লেখালেখিতে ওনারা ওনাদের মতো করে মত প্রকাশ করছেন। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে ভাষার দাবির প্রশ্নে একেবারে কনক্রিট করে যদি বলি, তাহলে স্টার্টিং পয়েন্ট আমাদের কাছে নাই যে প্রথম কে ভাষা নিয়ে কথা বললেন। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যখন আলোচনা করি বা বুঝতে চাই, তখন আমরা একটা স্টার্টিং পয়েন্ট পাবো। সেটা হলো 1937 সালে লখনৌ অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা করার প্রস্তাব দেন। খেয়াল করে দেখবেন, মুসলিম লীগে সবাই যে একেবারে পশ্চিম পাকিস্তানি তা কিন্তু নয়। এখানে পশ্চিম পাকিস্তানির চেয়ে আরো ঢের সংখ্যায় বেশি ছিল পূর্ব পাকিস্তানিরা। তো ওদের প্রস্তাব ছিল যে আমাদের যেই মুসলিম বেসড একটা দেশ, এই মুসলিম বেসড দেশে কেন আমরা বাংলা ভাষার মতো একটা মিশ্র ভাষা, যেটা হিন্দুদের মধ্য থেকে আসছে, এটা কেন আমরা এখানে কথা বলবো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে? সুতরাং বাংলা বাদ, হিন্দি বাদ, আসবে হচ্ছে কোন ভাষা? উর্দু ভাষা, যেটা দেখতে অনেকটা আরবির মতো। তো উর্দুকে প্রস্তাব করার জন্য সে প্রস্তাব করে, কিন্তু ফলত সেই প্রস্তাবটা নাকচ করে দেওয়া হয়।
তো একটা পর্যায়ে এই ভাষা আন্দোলনের একটা 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 পরোক্ষ সূত্রপাত হয় 1937 সালে। কিন্তু 1937 সালের পর থেকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিদায়ের একটা যে ভেপু বেজে ওঠে। তো ওই বিদায়ের ভেপু বাঁচতে গিয়ে ভাষা আন্দোলনের প্রশ্ন একটু একটু স্তীমিত হয়ে যায়। কিন্তু স্বাধীনতার পরপরই অর্থাৎ 1947 সাল থেকে এই ভাষা আন্দোলনের বা ভাষার দাবির প্রশ্নটা আবার জোরদার হয়ে ওঠে পাকিস্তানি শাসকদের নানা ধরনের অপকৌশলের কারণে। তো বন্ধুরা, ভাষা আন্দোলন পড়তে গিয়ে আমরা যতগুলো ঘটনা প্রবাহ পাই, এই ঘটনা প্রবাহকে আমি 3টা সালে নিয়ে আসব এবং আমি আপনাদেরকে বলবো যে এই 3টা সালকে যদি আপনি একটু গুছিয়ে পড়েন তাহলে ভাষা আন্দোলনটা পুরোপুরি আপনার মাথায় থাকবে। মাঝখানে ফাঁকে ফোকরে 2-1টা ডেট থাকবে যেগুলো অনায়াসে পেরে যাবেন। যেহেতু আপনি একটা জায়গাতে আপনি উঠতে যাচ্ছেন, অর্থাৎ আপনি একটা 5তলা বিল্ডিংয়ে উঠতে যাচ্ছেন, আপনি নিচে সিঁড়ি থেকে শুরু করবেন, একেবারে উপরে সিঁড়িতে গিয়ে আপনি পৌঁছাবেন, অর্থাৎ ছাদে গিয়ে পৌঁছাবেন। তো ইন দ্য মিন টাইম মাঝখানে আপনার কোথায় কোথায় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো আপনি দেখবেন। তো আমি একটা ফ্যাক্ট ফাইল তৈরি করার মতো করে পড়িয়ে দিব আপনাদেরকে। 47 সালে কি কি ঘটেছিল ভাষা আন্দোলনে সেটা আমি এখানে আলোচনা করব। 48 সালে কি কি ঘটেছিল সেটা আমি আলোচনা করব। 1952 সালে চূড়ান্তভাবে কি কি হয়েছিল সেটা আলোচনা করব। এর পরবর্তীতে ভাষা আন্দোলনের বিভিন্ন বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো যারা ক্লাসটি দেখছেন আপনারাও এভাবে একটা নোট তৈরি করবেন। এই নোট তৈরি হয়ে গেলে ইনশাল্লাহ ভাষা আন্দোলন বা অভ্যুদয়ের প্রশ্নে আপনাদের আর নাম্বার নষ্ট হবে না। ভাষা আন্দোলন পড়তে গেলে আমাদেরকে একটা ফ্যাক্ট ফাইল তৈরি করে পড়তে হবে। তো আমি 1947 সালের যেই ঘটনা প্রবাহটা ছিল সেই ঘটনা প্রবাহ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এভাবেই আপনার নোটটা তৈরি করবেন, তাহলে আপনার পরীক্ষায় নাম্বার নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাল্লাহ। 1947 সালের আগে আমরা দেখেছি ভাষা আন্দোলনের একটা প্রবাহ তৈরি হচ্ছিল। 47 সালে স্বাধীনতার পর থেকেই এই প্রবাহটা জোরদার হয় পাকিস্তানি শাসকদের বিভিন্ন অপতৎপরতার কারণে। এই অপতৎপরতার প্রাথমিক সূত্রপাত অর্থাৎ স্বাধীনতার পরপর অর্থাৎ প্রাথমিক সূত্রপাত হয় 17ই মে 1947 সালের 17ই মে। আমি এখানে যতগুলো ডেট দিয়েছি সবগুলো 1947 সালের, সুতরাং 47 সাল বারবার বলবো না, ভালো করে খেয়াল করবেন আপনারা। 17ই মে মুসলিম লীগের নেতা চৌধুরী খালেকুজ্জামান তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করে ফেলার পক্ষে প্রস্তাব দেন। তো তার এই প্রস্তাব অনায়াসেই বাঙালিদের মনোভূত হয়নি, বাঙালির এটার বিরোধিতা করে। তার কয়েকদিন পরে জুলাই মাসের কোনো 1 তারিখ, এখানে তারিখটা স্পষ্ট নয় বলে আমি লিখিনি, আপনারা এখানে স্টার দিয়ে রেখেছি, বুঝে নেবেন। আর সবগুলো বিষয়ের জন্য তারিখ লাগবে না, মেজর ডেট গুরুত্বপূর্ণ, মাইনর ডেট অতটা গুরুত্বপূর্ণ নয়। তো জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের, আমি এখানে শর্ট করে রেখেছি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উনিও একই কথা বললেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। তো খেয়াল করে দেখেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মতো এত বড় বড় স্কলাররাই যখন একটা অপকৌশল নেবেন তখন বুঝতে হবে ওনাদের বেস লাইন কতটুকু নিম্নমুখী এবং ওনারা কতটুকু হিংসাত্মক প্রবণতা নিয়ে একটা দেশকে প্রতিষ্ঠা করতে চান। যাই হোক, বাঙালিরা ওনাদের সেই প্রয়াসকে সফলতা দেননি, ব্যর্থ করে ফেলেছেন। 47 সালের জুলাই মাসের 24 তারিখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা নিবন্ধ লিখেন। নিবন্ধটা হলো পাকিস্তানের ভাষা সমস্যা, এই শিরোনাম দিয়ে নিবন্ধ লিখেন। এই নিবন্ধটা তিনি প্রকাশ করেন দৈনিক আজাদ পত্রিকায়। তাহলে ভাষা আন্দোলনের সাথে জড়িত একটা পত্রিকার নাম পেয়ে গেলাম দৈনিক আজাদ। আর শহীদুল্লাহ একটা নিবন্ধ লিখেন, নিবন্ধটা হলো পাকিস্তানের ভাষা সমস্যা, সেটা প্রকাশিত হয় দৈনিক আজাদ পত্রিকায়। তিনি এই নিবন্ধের মাধ্যমে বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা হিসেবে করার প্রস্তাব করেন বা দাবি জানান। কিন্তু এত কিছুর পরেও পাকিস্তানিরা আমাদের দাবি দাওয়াকে আমলে নিচ্ছে না। তো আমলে না নিলে কি বাঙালি বসে থাকবে? বসে থাকবে না। বাঙালিরা হয়ে উঠলো আরও অকুতভয়, ওরা ভাষার দাবিকে আরও জোরদার করতে চাইল। তো ভাষার দাবিকে জোরদার করতে গিয়ে 2 সেপ্টেম্বর একটা সাংস্কৃতিক সংগঠনের জন্ম হলো। আর এই সাংস্কৃতিক সংগঠনের সভাপতিত্ব করেন হচ্ছে, অর্থাৎ জন্ম সময়ে সভাপতি ছিলেন হচ্ছে অধ্যাপক আবুল কাশেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 সেপ্টেম্বর 1947 সালে তমুদ্দিন মজলিস নামে একটা সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে। আর এই সংগঠনের মধ্য দিয়েই আমরা দেখতে পাই তমুদ্দিন মজলিস এর মাধ্যমে ভাষা আন্দোলনের
মোটামুটি একটা প্রতিবাদের একটা ইউনিট আমরা তৈরি করতে পারি। কিন্তু এই সংগঠনটা সহিংস হতে পারবে না, কারণ এই সংগঠনটা সাংস্কৃতিক সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। তো এই সংগঠন প্রাথমিকভাবে যে কাজটি করে সেটা হলো 15 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই শিরোনামে একটা পুস্তিকা বের করে। এই পুস্তিকা বের করে ওনারা বাংলার ভাষাকে বা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে একটা ভাষা হিসেবে রাখার জোর দাবি উপস্থাপন করেন, এবং ওনাদের দাবিগুলো ছিল ফিল্ড বেসড, যে এই অঞ্চলে এতগুলো মানুষ বাংলায় কথা বলে, তোমরা কি করে এই হুট করেই বাংলাকে বাদ দিয়ে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করে দিতে চাও। তো এই দাবিটা থেকেই ওনারা পুস্তিকা বের করেন। এই পুস্তিকাটা হলো রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। 1947 সালের মতো করে 1948 সালটাও আমরা একটা ফ্যাক্ট ফাইলের মধ্যে পড়ে ফেলবো, এতে আমাদের আলোচনাটা খুব সহজ হবে। তবে আমি গতবারের মতো অনেক কিছু লিখে রাখিনি, একটু মুখে মুখে বলবো, আপনারা শুনে নেবেন, নোট নিয়ে নেবেন। আর যারা আমার বই পড়ছেন, বইতে এই তথ্যগুলো দেওয়া আছে। আমি একটু নতুন করে তথ্য দেওয়ার চেষ্টা করছি যেন আপনারা বইয়ের বাইরে আর একটু কিছু পান। তো চলেন, 1948 সালে 23 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে প্রথম অধিবেশন বসে। গণপরিষদে প্রথম অধিবেশন বসে, প্রথম অধিবেশন। একটু লক্ষ্য রাখবেন, এখানে একটা তথ্য বর্তমান সময়ে পরিবর্তন হওয়ার জোর দাবি রাখছে। সেটা হলো গণপরিষদে আমাদের যেই নেতা ছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত, এই ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু আমাদের গণপরিষদের সদস্য হিসেবে প্রথমবারের মতো উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব জানান। তাইলে এই ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটা আমরা বইগুলোতে পড়ছি 23 ফেব্রুয়ারি, কিন্তু বর্তমান সময়ে এই তথ্যটা চেঞ্জ হওয়ার জোর দাবি রাখছে। 23 ফেব্রুয়ারি প্রথম অধিবেশন বসে গণপরিষদের, আর ওই অধিবেশনের 25 তারিখে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার কি দাবি জানান। তাহলে ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষার, আমি শর্ট করে লিখলাম, রাষ্ট্রভাষার দাবি জানান। তাহলে প্রশ্ন আসে যে বাংলা ভাষাকে গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে জানিয়েছিলেন? তিনি হচ্ছেন ধীরেন্দ্রনাথ দত্ত। তার সংসদীয় আসন ছিল কুমিল্লাতে, অর্থাৎ তিনি পাকিস্তানের সাথে থেকেও তখন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ছিলেন, তার সংসদ ছিল হচ্ছে কুমিল্লায়। তো ধীরেন্দ্রনাথ দত্ত যখন পাকিস্তানের একেবারে মুখের উপরে দাবিটা উত্থাপন করলেন, তখনই এই প্রস্তাবটা নাকচ হয়ে যায়। কেউই তো এই ভাষার প্রশ্নে পাকিস্তানেরা কেউ আমাদের জন্য পজিটিভ অ্যাপ্রোচ দেখাবে না। তো কাজ হলো আমরা এই সংগঠন এই ভাষার দাবি জানালাম, কিন্তু ভাষার দাবি জানিয়ে আমরা যখন বুড়ো আঙ্গুল দেখলাম তখন আমরা চিন্তা করলাম না, একটু গুছিয়ে উঠি, একটা প্ল্যাটফর্ম বড় করি। তো প্ল্যাটফর্ম বড় করা মানে হলো আগে যে সংগঠনটা ছিল এই সংগঠনটাকে আমরা একটু মোটিভেট করব, একটু মোবিলাইজ করার চেষ্টা করব, যেন আমাদের দাবি আদায়ে আমরা একটু আরেকটু যুদ্ধংদেহী হতে পারি, আরেকটু অকুতভয় হতে পারি, বা আরেকটু স্পৃহ হতে পারি। তো 2 মার্চ ভাষার দাবিকে জোরভাবে বা জোরালোভাবে উপস্থাপন করার জন্য একটা সংগঠন তৈরি করা হয়, সেটা হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সেটা সর্বদলীয় বলা যায়, আপনারা সর্বদলীয় বলতে পারেন। সর্বদলীয় মানে আগে ছিল তমুদ্দুন মজলিস সাংস্কৃতিক, এবার হয়ে গেল সর্বদলীয়। তো আমি এই সংগঠনগুলো আলাদা করে একটা ফাইলে আপনাদেরকে একটু পরে লিখিয়ে দিব, আপনারা এটা নোট নিয়ে নেবেন, আশা করছি কাজে লাগবে। তো সেই পর্যন্ত ক্লাসটি দেখতে থাকুন। তো 2 মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। খেয়াল করে দেখবেন এখানে এই কাজগুলো একটা সিকুয়েল আছে, সিকুয়েলটা ধরবেন। 23 ফেব্রুয়ারি অধিবেশন বসলো, ধীরেন্দ্রবাবু তার 2 দিন পরে বলে বসলো ভাষা চাই। পাকিস্তান বুড়ো আঙ্গুল দেখালো, আমরা আরেকটা ভালো স্টেপ নিলাম। আমরা চিন্তা করলাম যে আমরা একটা সংগঠন তৈরি করে ফেলি, যেন ভাষার দাবিতে আমরা অনড় থাকতে পারি। সংগঠন তৈরি হয়ে গেল। তো এত কিছু যখন করে ফেললাম, পাকিস্তান তো একটু চিন্তার মধ্যে থাকবে, তো ওরা চিন্তায় পড়ে গেল। তো ওদের চিন্তাটা হয়ে গেল যে বাঙালিদেরকে কিভাবে আটকানো যায় ভাষার দাবি থেকে। তো বাঙালি 2 মার্চ সংগঠন তৈরি করলো এবং 11 মার্চ চিন্তা করলো সারা ঢাকা শহরে হরতাল পালন করবে ভাষার দাবিকে কেন্দ্র করে। তো হরতাল পালন শুরু হয়ে গেল 11 মার্চ, কিন্তু হরতালে এক পর্যায়ে পাকিস্তানি পুলিশ হামলা করে বঙ্গবন্ধু সহ আরও 69 জন নেতাকে গ্রেফতার করে ফেলে। খেয়াল করে দেখবেন 11 মার্চটা আমাদের ভাষা আন্দোলনের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। প্রশ্ন আসে
ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু কবে গ্রেফতার হন? তিনি গ্রেফতার হন 1948 সালের 11ই মার্চ। আর উনি যেদিন গ্রেফতার হন সেদিনটাকে পরবর্তীতে 2 বছর বা 3 বছরের জন্য ভাষা দিবস হিসেবে পালন করা হয়। অর্থাৎ 1948 থেকে 1952 পর্যন্ত ভাষা দিবস হচ্ছে 11ই মার্চ। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। 1948 থেকে 1952 পর্যন্ত ভাষা দিবস হলো 11ই মার্চ। ওকে, তো হরতাল পালন করার পরে হরতাল পালনে হামলা হলো। হামলা হওয়ার পরে বঙ্গবন্ধুরা জেলে চলে গেলেন। এরপরে প্রতিবাদ মুখর হয়ে উঠলো বাঙালি। এবার 13 থেকে 15 মার্চ পর্যন্ত, কোথাও কোথাও 12 মার্চ থেকে বলা আছে, 13 থেকে 15 মার্চ পর্যন্ত শুরু করলো সারা দেশে লাগাতার হরতাল অবরোধ। এবার পাকিস্তানি সরকার আরও বিপদে পড়ে গেল। হরতাল অবরোধ পালন করলো। এই হরতাল অবরোধে পালনের থেকে বা পালন বন্ধ করবে এই মর্মে 8 দফা ঘোষণা করা হলো যে 8 দফা দাবি যদি পাকিস্তানরা মেনে নেয় তাহলে আমরা হরতাল উইথড্র করব। তো এই 13 থেকে 15 মার্চ পর্যন্ত হরতাল পালন হলো। অবশেষে 15 মার্চ তৎকালীন পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তৎকালীন পাকিস্তানি মুখ্যমন্ত্রী, উনি আবার কয়েকদিন পরে ভাষা আন্দোলনের সময় হয়ে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর তার জায়গায় আসবেন নুরুল আমিন মুখ্যমন্ত্রী। সেটা আমরা একটু পরে আলোচনায় যাব। তো 15 মার্চ মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 8 দফা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। আর চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হওয়ার পরে পাকিস্তানের বড় শাসক অর্থাৎ গভর্নরের একটু টনক নড়ে। তিনি হলেন জিন্নাহ। 19 মার্চ জিন্নাহ চিন্তা করলেন একের পর এক বাঙালিরা দাবিগুলো আদায় করেই ছাড়ছে, আমি গিয়ে দেখে আসি কি অবস্থা। তো উনি 19 মার্চে ঢাকা এলেন। তো ঢাকায় এসে উনি বুঝতে পারলেন যে বাঙালিরা ভাষার প্রশ্নে অনড়। ইনি ঢাকায় এসে এরপরে 2 জায়গাতে লাগাতার একই কথা বলা শুরু করলেন। একটা হচ্ছে 21 মার্চ আর একটা হচ্ছে 24 মার্চ। জিন্নাহ ভয়াবহতার টের পেয়ে বাংলাদেশে আসলেন। এসে তিনি 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এবং 24 মার্চ ঢাবির কার্জন হলে একই রকম ঘোষণা দেন। তিনি বলেন উর্দু অ্যান্ড উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। খেয়াল করে দেখেন, 2 জায়গাতে একই কথা বললেন। এরপর উনি জনগণের প্রবল প্রতিরোধে পড়লেন। জনগণ একেবারে নো বলে ওনাকে যতটুকু সম্ভব ভদ্র অভদ্র ভাষায় ঘটনার প্রতিবাদ করলেন। জিন্নাহ বুঝতে পারলেন যে বাঙালিদেরকে ভাষার প্রশ্নে আর নিবৃত রাখা যাবে না, ভাষা নিয়ে ওরা খুবই সোচ্চার। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, রেসকোর্স ময়দান বর্তমান সময়ে সোহরাওয়ার্দী উদ্যান, এটি ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত, শাহবাগের মোড়ে এটি আছে। এসব হিস্টোরিক্যাল প্লেসগুলোতে আপনারা একটু ঘুরবেন, তাহলে আপনাদের হিস্ট্রি সম্পর্কে একটা মায়া বাড়বে, জানার একটা ডেপথ বাড়বে। আর মাঝে মধ্যে যখন ভাইবা বোর্ড ফেস করবেন, এই ভাইবা বোর্ডগুলোতে আপনাদেরকে এ ধরনের হিস্টোরিক্যাল প্লেসগুলো ভিজিট করেছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন করবে। সো এই বিষয়গুলো জানা আপনাদের অবশ্যই উচিত। এর আগে আমরা 1947 পড়লাম। এরপরে আমরা 1947-48 ঢাল বেয়ে আমরা চলে যাব 1952-তে। ইন দ্য মিন টাইম আমি কয়েক বছরের কথা আপনাদেরকে বা 2 বছরের কথা বলবো না। রিজন হচ্ছে এই সময়টাতে আমাদের একটা অপেক্ষা ছিল, অর্থাৎ পাকিস্তান এখনও কোনো সংবিধান প্রণয়ন করতে পারেনি। 47-এ স্বাধীনতা লাভ করার পরেও ওরা কোন ফরম্যাটে দেশ গঠন করবে এটা নিয়ে ওরা একক সিদ্ধান্তে আসতে পারেনি। সেজন্য ওরা সংবিধান তৈরি করতে পারেনি। সংবিধান তৈরি করতে না পারার মানে হলো ভাষার প্রশ্নে ওরা এখনও শিওর হতে পারেনি। আর বাঙালিরা একটা নীরব আশার মধ্যে আছে যে সংবিধান পেলে ভাষা পাবো কি পাবো না। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা এমন থাকলো না। নানা ছলছাতুরি, নানা তালবাহানা এবং অনেকটুকু সময় গড়িয়ে যাওয়ার পরেও পাকিস্তান ওদের খোলস ভেঙে বের হতে পারেনি। অর্থাৎ 1949-50-51 মতো লম্বা সময় পার করেও 1952 সালের জানুয়ারি মাসে এসে পাকিস্তান আবার তাদের পূরণ দাবিতে ফিরে গেল। আমরা এখন 1952 সালে ভাষা আন্দোলনের উল্লেখযোগ্য দিনগুলো পড়ব। আমার লাইনে আজকে ইলেকট্রিসিটি বেশ প্রবলেম করছে, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে আসছে, একটু ঝামেলায় পড়ে গেলাম। ক্লাসটি শেষ করতে হবে বলেই কন্টিনিউ করতে হচ্ছে। আপনারা আশা করছি বোর্ড দেখতে পাচ্ছেন এবং আমাকেও শুনতে পাচ্ছেন। তো একটু সমস্যা হলেও আলোচনাটা শেষ করে দেই, আশা করছি সবাই কম্প্রোমাইজ করতে পারবেন। তো আমি 1952 সালের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই।
1952 সালে যে কাজগুলো হয়েছিল বা গুরুত্বপূর্ণ দিনগুলো আমি সিরিজভাবে আলোচনা করি। 1952 সালে 26 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য আবার প্রস্তাব করেন। তো হলো কি, এতদিন অপেক্ষায় থাকলাম ভাষা নিয়ে, কিন্তু ভাষার কিছু তো পেলামই না, উল্টো ওরা আবার সেই পুরনো জায়গায় ফিরে গেল। ওরা উর্দুকে ওদের মন মতো করে রাষ্ট্রভাষা করে ফেলতে চায়। তো আমরা চিন্তা করলাম যে কি আর করা, এই প্রতিবাদ মুখী তো আমরা এমনিতে ছিলাম, আমরা আরও প্রতিবাদমুখী হয়ে উঠলাম খাজা নাজিমউদ্দিনের প্রস্তাবে। এই লোকটা আমাদের লোক ছিল, তারপরেও উনি মুসলিম লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলেন। আমরা ওনার কাছে আশায় ছিলাম, কিন্তু লাভ হলো না। তো এর পাশাপাশি 26 জানুয়ারির পরে 31 জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন করার জন্য 40 জনকে নিয়ে কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রস্তাবক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই, আর এই কমিটি সভাপতিত্ব করেন তখনকার সময়ে আওয়ামী লীগের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এরপরে 31 জানুয়ারির পরে 4 ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হরতাল পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং হরতাল পালন করা হয়। আর এই কাজগুলো ধাপে ধাপে হওয়ার জন্য একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয় 31 জানুয়ারি গড়ে ওঠা সেই সংগঠনের মাধ্যমে। এই সংগঠন প্রস্তাব করে আগামী 21 ফেব্রুয়ারি, আমি একটু গ্যাপ দিয়ে পড়াচ্ছি, 20টাতে একটু পরে ফিরব। আগামী 21 ফেব্রুয়ারি ভাষার দাবিতে ঢাকা শহরে আমরা হরতাল পালন করব। খেয়াল করে দেখবেন, 21 ফেব্রুয়ারি ঢাকা শহরে হরতাল পালন করবে ভাষা আন্দোলনে নেতৃত্ব দানকারী অর্থাৎ বাঙালি মানুষগুলো, যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে দেখতে চায়। কিন্তু 21 তারিখ যদি হরতাল পালন করা হয় তাহলে নিঃসন্দেহে এই অঞ্চলে ভাষার দাবিতে একটু এগিয়ে যাবে এবং পাকিস্তানি তাবেদার যে শাসকরা আমাদের এই অঞ্চলটাকে শাসন করছে ওরা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তো এই জন্য তখনকার সময়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, আমি একটু শর্টকাটে লিখি, আপনারা কথা শুনে ক্লিয়ার করে নেবেন। মুখ্যমন্ত্রী নুরুল আমিন, এই মুখ্যমন্ত্রী নুরুল আমিন ভাষার দাবিতে যে হরতাল পালন করা হবে এই হরতালকে পণ্ড করে দেওয়ার জন্য সন্ধ্যাবেলা থেকে 144 ধারা জারি করে দেন। তাহলে ভাষা আন্দোলনকে জোরদার করে, অর্থাৎ ভাষা আন্দোলনে ভাষাকে ছিনিয়ে আনার জন্য বা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য বাঙালিরা একাত্ম হবেন 21 তারিখ, কিন্তু 20 তারিখ সন্ধ্যাবেলা থেকেই তিনি বাঙালিদেরকে ঘরে বসিয়ে দিলেন। তো বাংলার মানুষ এই লং যে একটা চেরিশ ড্রিম বাঙালির ভাষা পাওয়ার, এই ভাষার জন্য ওনারা কি 140 ধারা ভাঙবেন না? হ্যাঁ, অবশ্যই ভাঙবেন। তো 21 তারিখ যে পূর্ব নির্ধারিত যে হরতাল পালনের কথা ছিল, হরতাল পালন শুরু হয়ে গেল। হরতালের ধরন ছিল মৌন মিছিলের মাধ্যমে, অর্থাৎ মৌন মিছিল যাচ্ছে একের পর এক, ঢাকা মেডিকেল থেকে হরতালের ব্যাপারটা শুরু হয়ে গেল। কিন্তু এক পর্যায়ে এসে পাকিস্তানি পুলিশ এই মৌন মিছিলে গুলি করা শুরু করলো। তো গুলি করে অনেক মানুষকে মেরে ফেললো, রফিক, সালাম, বরকত, জব্বার অনেককে মেরে ফেললো। একটা বিষয় আপনাদের নোট হিসেবে নেবেন, খেয়াল করবেন, ভাষা আন্দোলনের প্রথম শহীদ হলেন রফিক উদ্দিন। তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছেন কে? রফিক উদ্দিন, এটা ভালো করে খেয়াল করবেন। তো রফিক, সালাম, বরকত, জব্বার সহ অনেককে মেরে ফেলা হলো 21 ফেব্রুয়ারি। তো 21 ফেব্রুয়ারি শান্তিপূর্ণ মৌন মিছিলে কেন হামলা করা হলো, এটার জবাবদিহিতার জন্য এর পরের দিন অর্থাৎ 22 ফেব্রুয়ারি আবার একটা মৌন মিছিল বা শোক র্যালি বের করে বাঙালিরা। কিন্তু এই মৌন মিছিলেও পাকিস্তানি পুলিশ গুলি করে ওই দিন শফিউরকে মেরে ফেলে। খেয়াল করে দেখবেন, ভাষা আন্দোলনের সব শহীদ একই দিনের নয়, কেউ আছেন 21 তারিখে আর কেউ আছেন 22 তারিখে। তাহলে 22 তারিখ যিনি শহীদ হলেন তিনি হচ্ছেন শফিউরকে মেরে ফেলা হলো 22 তারিখ শোক র্যালিতে গুলি করেই। এরপর দিন 23 ফেব্রুয়ারি বাঙালিরা একটা শহীদ মিনার তৈরি করে ভাষার যে শহীদ ওদের স্মরণে। তাহলে শহীদ মিনার তৈরি হয় 23 ফেব্রুয়ারি। কিন্তু দুর্ভাগ্যবশত পাকিস্তানি পুলিশ গিয়ে 24 ফেব্রুয়ারি সেই শহীদ মিনারটি আবার ওরা ভেঙে ফেলে। ওরা ভাষা দিল না, আমাদের মানুষকে মারলো,
মারার পাশাপাশি ওরা মেরেও থেমে নেই। ওরা ভাষার প্রশ্নে মানুষ যেভাবে বা যে কোনোভাবে একাত্ম পোষণ করতে না পারে সব ধরনের রাস্তাই বন্ধ করে দিচ্ছিল ধাপে ধাপে। তো আমরা মোটামুটি ভাষা আন্দোলনের এই একটা বিষয় আমরা জানতে পারলাম এবং 3টা সালকে বেসড করে এই সালগুলোর ভিতরে যেসব মাইনর ডেটগুলো ছিল এই ইস্যুসগুলো আমরা জানলাম। তো 1952 সালের এই বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে একেবারে 26 জানুয়ারি, 31 জানুয়ারি, 4 ফেব্রুয়ারি এবং একটা সিরিজ সময় 20 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এই বিষয়গুলো আপনারা একটু নোট নিয়ে নেবেন এবং পরীক্ষার জন্য নিজেকে ভালো করে প্রিপেয়ার করবেন। আমরা ভাষা আন্দোলনের এই অংশে একটা এক্সাইটিং নিউজ আপনার সাথে বা এক্সাইটিং তথ্য শেয়ার করব আপনাদের সাথে। সেটা হলো ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান আছে, এটা অনেকেই পড়েননি বলে জানেন না বা অনেকেই বিষয়টা নিয়ে ভাবেন না। সো আজকে থেকে জেনে নেবেন যারা আগে জানতেন না। বঙ্গবন্ধু 1948 সালের 11ই মার্চ ভাষার জন্য হরতাল পালনকালে তিনি গ্রেফতার হয়ে যান। তখন থেকে তিনি জেলে ছিলেন। ওই জেলে অন্তরীণ থাকাকালীন সময়ে 1952 সালের 16 থেকে 27 ফেব্রুয়ারি এই সময়টুকুতে তিনি এবং তার একজন সহযোগী অর্থাৎ মহিউদ্দিন আহমদ দুজনেই ভাষার দাবিতে আমরণ অনশন করেন। তাহলে বঙ্গবন্ধু ভাষার দাবিতে আমরণ অনশন করেন কয় তারিখ থেকে কয় তারিখ? 16 থেকে 27 ফেব্রুয়ারি 1952 সালে। পরবর্তীতে তাদেরকে ভাষার দাবি থেকে যে আমরণ অনশন, এই আমরণ অনশন থেকে ফিরিয়ে আনতে বা বন্ধ করতে ডাবের পানি খাওয়ানো হয়, অর্থাৎ ডাবের পানি খাইয়ে বঙ্গবন্ধু এবং তার সহযোগী মহিউদ্দিন আহমেদকে ভাষার দাবি থেকে অর্থাৎ ভাষার দাবির যে অনশন সেই অনশন কার্যক্রম থেকে যে বিরত করা হয়। তো আমরা এই বিষয়টা জানলাম, এটা খুব এক্সাইটিং জিনিস, মাথায় রাখবেন আপনারা। তো 1952 সালের আমরা ঘটনা প্রবাহ জানলাম। এরপর আমরা দু একটা বিষয় একদম না জানলেই নয় যে ভাষা আমাদের কিভাবে এলো আমাদের কাছে। 52 সালের পরে আমরা ভাষা পেয়ে যাইনি, তবে ভাষার প্রশ্নে আমরা পাকিস্তানের নমনীয়তা দেখতে পেয়েছি। পাকিস্তান 1954 সালের 9 মে তাদের যে গণপরিষদ বৈঠক, এই গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে ওদের যেই সংবিধান প্রণয়ন অর্থাৎ 1956 সালের 23 মার্চের সংবিধান প্রণয়নের মাধ্যমে বাংলা ভাষাকে ওরা একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। তাহলে রাষ্ট্রভাষা স্বীকৃতি আমরা 2 দিন পাচ্ছি, একটা হলো গণপরিষদে 9 মে 1954 আর সেটা চূড়ান্তভাবে হয় 1956 সালের 23 মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নের মাধ্যমে। তো এর পরবর্তীতে 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো, যেটা দপ্তর হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে, এই ইউনেস্কো ফ্রান্সের প্যারিস শহরে ওদের 30তম অধিবেশনে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে আর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে কবে থেকে বাংলা আন্তর্জাতিক মাতৃভাষা? 1999 সালের 17 নভেম্বর থেকে, আর সেটা উদযাপন শুরু হয় 2000 সাল থেকে। 99 সালে 17 নভেম্বর হওয়ার কারণে ওই সালের মধ্যে আর 21 ফেব্রুয়ারি ছিল না, অর্থাৎ 21 ফেব্রুয়ারি পার হয়ে গেল বিধায় সিদ্ধান্ত নেওয়া হয় 17 নভেম্বর 99 সালে, আর সেটা প্রথমবার পালন করা হয় 2000 সালে। অনেকে এখানে একটু কনফিউজড হয়ে যান, কনফিউজড হওয়ার দরকার নাই। আরেকটা কোয়েশ্চেন খেয়াল রাখবেন, 1358 8 ফাল্গুন, এটা হচ্ছে 1952 সালের বাংলা সাল। তাহলে বাংলা সন ছিল 1358 সালে 8 ফাল্গুন। প্রশ্ন আসে ভাষা আন্দোলন বাংলা কত সালে হয়? 1358 সালের 8 ফাল্গুন, এটা মাথায় রাখবেন। আর ওই দিন ছিল রোজ বৃহস্পতিবার। তো এই ভাষা আন্দোলন নিয়ে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা পাই, সেটা পাই ভাষা আন্দোলন সংকলন নিয়ে পাবো, এরপর আমরা বিভিন্ন সাহিত্যকর্ম পাবো। তো এগুলো যে যেখান থেকেই জানবেন পড়বেন, একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন, যেহেতু এগুলো আমরা বিভিন্ন আলোচনাতে পেয়ে থাকবো পরোক্ষভাবে, তাই আমরা এটা এখানে আলোচনা করছি না। তো আপনারা যারা ক্লাসগুলো করছেন নিয়মিত, আপনারা আরও অনেকগুলো ক্লাস পাবেন আমার ইউটিউব চ্যানেলটিতে, আপনারা একটু স্ক্রল করে নেবেন চ্যানেলে ঢুকে, আর অন্য ক্লাসগুলো আপনাদের প্রয়োজন মতো দেখে নেবেন। আর সর্বশেষ কথা হলো, এই ক্লাসগুলো যারা দেখছেন তারা আপনাদের সুবিধা অসুবিধাগুলো জানাবেন, আর আপনারা উপকৃত হবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা এই ক্লাসটি দেখলে উপকৃত হবে মনে করছেন, ওদেরকে লিঙ্কটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি সিরিজ ক্লাস করব বলেছি, এই সিরিজ ক্লাস আপনারা নিয়মিতভাবে পেয়ে যাবেন। আমি আশা করব আপনাদের প্রিলিমিনারি পরীক্ষার আগেই এই ক্লাসটা দিয়ে দিতে, অন্তত 47 থেকে 71 পর্যন্ত। এখান থেকে 3 নম্বরের সিলেবাস আছে বলে
আমাদের প্রিলিমিনারি সিলেবাসে বলা আছে, কিন্তু এর থেকে বেশি কোয়েশ্চেন হয়, 5 নাম্বারের মতো কোয়েশ্চেন হয়। আমি আশা করব আমি আপনাদেরকে 5 নাম্বারের একটা সহায়তা প্রদান করতে পারবো বলে। তো আপনারা ক্লাসটি নিয়মিত দেখতে থাকুন আর চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো নেক্সট ক্লাস পাওয়া পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।